মা, আমাকে হঠাৎ ডাকলেন যে? কিছু কি বলবেন আমায়? কিছু বলবো বলেই তো তোমায় ডেকেছি। শোনো ছোট বৌমা, তোমার যে কাকা শ্বশুর আছে না, সে তো 2 গ্রাম পেরিয়ে থাকে। তোমার কাকা শ্বশুর আমাদেরকে নেমন্তন্ন করেছে। আমি তো বলে দিয়েছি আমার সুন্দরী বৌমা আগে আগে আসবে আমাদের বাড়িতে। তুমি আর আমি তাদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাব, বুঝেছো? মা, এ কি কথা বলছেন আপনি? আমি আর আপনি যাব মানে? দিদিভাই কি যাবে না আমাদের সাথে? আমি যেমন এ বাড়ির বউ, দিদিভাইও তো এ বাড়ির বউ। দিদিভাইকে ছাড়া আমি যাই কি করে বলুন? আর আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় আমাদের দুজনকে কাকা শ্বশুর নেমন্তন্ন করেছেন। শোনো ছোট বৌমা, ওই বড় বৌমার কথা আমার কাছে তুমি একবারও বলবে না, বুঝেছো? ওর গায়ের রংটা দেখেছো? কি কালো বিচ্ছিরি দেখতে। একে যদি নিয়ে আমি রাস্তাঘাটেও বের হই, তাহলে কি আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো তো? আর শোনো বৌমা, তোমার কাকা শ্বশুরও ওই কালীকে নেমন্তন্ন করেনি, বুঝেছো? মা, আপনি যাই বলেন না কেন, দিদিভাইয়ের গায়ের রংটা একটু চাপা হলেও তার মনটা কিন্তু অনেক ভালো। আর কাকা শ্বশুরও কেমন ধরনের মানুষ মা বলুন তো? মানুষের গায়ের রং দেখে নেমন্তন্ন করে? আমার গায়ের রংটা একটু সুন্দর বলে আমাকেই শুধু নেমন্তন্ন করেছে। আর দিদি কালো বলে দিদিকে নেমন্তন্ন করেনি, তাই তো? এমন বাজে চিন্তাধারার মানুষের বাড়িতে আমি কোনোদিনও নেমন্তন্ন খেতে যাব না মা। আপনিই বরং আমার হয়ে চলে যান। ছোট বৌমা, মুখটা সামলিয়ে কথা বলো। তুমি তো এখনো অনেক ছোট, তাই এসব বুঝবে না। আমার ছোট ছেলেকে তো তোমায় পছন্দ করিয়েই বিয়ে করিয়েছি। আর বড়টা একটা নিজে পছন্দ করে কালো কুৎসিত মেয়েকে বিয়ে করিয়ে নিল, যার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। আমি এরকম কুৎসিত মেয়ের সাথে কখনোই মিশবো না, বুঝেছো? কোনোদিনও মিশবো না। আমিও মিশবো না, আর তোমায়ও মিশতে দেব না। আজ থেকে ওর থেকে দূরে দূরে থাকবে, বুঝেছো? যদি তোমাকে ওর আশেপাশেও দেখেছি, তাহলে ছোট বৌমা, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটাই তুমি দেখবে। মা, আপনি আমায় যা ইচ্ছা তাই বলুন, আমি দিদিভাইকে ছাড়া কখনো ওখানে যেতে পারবো না। আমি তো আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু এ বাড়িতে এসে বড় বোনের আদর পাচ্ছি। আপনি একবার দিদিভাইয়ের সাথে মিশে দেখুন মা, আপনারও অনেক ভালো লাগবে। এই যুগে এসে এখনো যে কেন আপনি গায়ের রং নিয়ে পড়ে আছেন, এটাই তো মা আমি বুঝতে পারি না। তুমি তো হচ্ছ খুব সুন্দরী মেয়ে, তোমার সাথে কি ওকে যায় বলো তো? সারাটা দিন দিদিভাই কত কষ্ট করে আমাদের জন্য রান্না করে, আমাদের সবার সাথে কত ভালো আচরণ করে, তবুও আপনাদের কারোর কখনো মন পায় না। তবে মা, আপনি একদিন ঠিক হয়ে বুঝতে পারবেন দিদিভাই আমাদের জন্য কত কি করেছিল। সেদিন আসার আগেই যেন আমার মৃত্যু হয়, বুঝেছ? এখন শোনো ছোট বৌমা, কাল সকালে তৈরি দেখো। কাল সকালেই আমরা দুজন বেরিয়ে পড়ব নেমন্তন্ন বাড়িতে। তোমার কথা আর তোমার রূপের সৌন্দর্য নিয়ে সবার কাছে খুবই প্রশংসা করেছি। তুমি খুব সুন্দরভাবেই সেজো কিন্তু। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনার সাথে কখনোই যেতে পারবো না। যদি দিদিভাই যায় তাহলেই আমি যাব। এখন আমার একটু কাজ আছে, আমি আপনার সাথে পরে কথা বলছি। এটাই কি তোমার শেষ কথা ছোট বৌমা? তবে যাও। তবে একটা কথা শোনো বৌমা, তোমাকে যদি এই ঘরের কোনো কাজ করতে দেখেছি তো, তাহলে দেখো তুমি তোমার কি হাল আমি করি।
আরে ছোট যে, তুই রান্নাঘরে এলি যে? তোকে কতদিন বারণ করেছি বলতো যে রান্নাঘরে আসবি না? মা যদি একবার তোকে দেখে ফেলে তাহলে কি কাণ্ডটাই না হবে, তুই বুঝতে পারছিস? যা যা ছোট, এক্ষুনি তুই রান্নাঘর থেকে বের হয়ে যা। মা যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তো তাহলে তুল কালাম কান্দ বাড়িয়ে ফেলবে। দিদিভাই, তুমি যে সারাটা দিন রান্না করো, আমাদেরকে হাত পুড়িয়ে খাবার খাওয়াও, সেগুলোতে কি তোমার কোনো কষ্ট হয় না? আজকের পর থেকে আমিও তোমার সাথে কাজ করব দিদি, আমাকে বারণ করো না। কি সর্বনাশী কথা বলছিস তুই ছোট, ওরকম কথা তুই আর কোনোদিন মুখ দিয়েও আনবি না। তোর ওই দুধে আলটা গায়ের রং, ওই রংটা পুড়ে যাবে না? এমনিতেই তো দেখিস আমার এই গায়ের রঙের জন্য কত কথা আমাকে শুনতে হয়। আমি তো চাই না রে ছোট, তুই আমার মতো কোনোদিন কথা শুনিস। পৃথিবীর সব কোটাই সহ্য হয় রে ছোট, কিন্তু গায়ের রং আর চেহারার খোঁটা কখনোই সহ্য হয় না। দিদিভাই, তুমি কার কাছে কেমন দেখতে সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। কারণ তোমার মতো ভালো মনের মানুষ আমি এই জগতে আর একটাও দেখিনি। আমার মা তো সবসময় একটা কথা বলতো যে ভালো মানুষের দাম এই পৃথিবীতে কেউই দেয় না। না রে ছোট, আমি নিজেকে কখনো মানুষ হিসেবেই গণ্য করি না, কারণ আমি হচ্ছে এই পৃথিবীর একটা বোঝা, আর বোঝা সব সময় আস্ত পড়েই থাকে। তবে জানিস কি ছোট, আমি যে খুব ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছি রে। আমার শাশুড়ি মা আমাকে ঘরের একটা কোণে জায়গাটা অন্তত দিচ্ছে, এতে আমি অনেক খুশি। দিদিভাই, আজকে তুমি যাই বলো না কেন, এই যে আমি বসলাম এখানে, আজকে তোমার সাথে সব কাজ আমি করব। দাও দাও তো, বটিটা আমাকে দাও, আমি সবজিগুলো কাটি। তুমি আর কত কাজ করবে বলো তো? মায়ের ভয়ে তো আমাকে কোনো কাজই করতে দাও না। মায়ের ভয়ে নয় রে ছোট, আমি যে তোকে অনেক ভালোবাসি, তাই তোকে দিয়ে কাজ করালে আমার যে একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে। শোন ছোট, তুই যে আমার পাশে বসেছিস, এটা যদি মা দেখেন তাহলে তো আমার উপর আরো অত্যাচার করবে। আর যদি দেখেন যে তুই আমার সাথে কাজ করছিস তাহলে তো কথাই নেই, আমাকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন। কিছুই হবে না দিদিভাই, তুমি একদম চিন্তা করো না তো। তুমি আমাকে দাও তো, আমি কাজগুলো তোমার সাথে করব। ছোট বৌমা, তোমাকে না আমি রান্নাঘরে আসতে নিষেধ করেছিলাম? তুমি আমার নিষেধাজ্ঞা অমান্য করে রান্নাঘরে এসে কুটনো কাটছো। আমি দিদিভাইয়ের হাতে হাতে কাজ করছি মা। দিদিভাই আর কত কাজ করবে এই সংসারের জন্য? সেও তো একটা মানুষ, সারাটা দিন একা একা কাজ করে। সব দোষ ওই কালো কুৎসিত বড় বউয়ের, ছোট বৌমা তো কিছুই করেনি। এই বড় বউ, তুই বলেছিস না যে ছোটকে কাজ করতে? মানে হ্যাঁ মা, আমিই বলেছি ছোটকে আমার সাথে হাতে হাতে একটু কাজ করতে। ছোটকে দয়া করে কিছু বলবেন না মা। হ্যাঁ, আমিই করেছি সব, আমাকে কিছু বললে বলুন মা। এই তো দেখেছো, আমি ঠিকই জানতাম যে বড় বউ জোর করে ছোট বৌমাকে দিয়ে কাজ করাচ্ছে। আজ তোর হচ্ছে বড় বউ, আজই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি কারো কথা আজকে শুনবো না। তুমি তো চাও তাই না যে ছোট বউ তোমার মতো কালো হয়ে যাক, তারপর সমাজের লোক আমাকে কথা শোনাক। মা, দিদিভাই একদম মিথ্যা কথা বলছে। আমি নিজে থেকেই দিদিভাইয়ের সাথে কাজ করতে এখানে এসেছি, আর এখন থেকে প্রতিদিন আমি দিদিভাইয়ের সাথে কাজ করব। তুমি চুপ করো ছোট বৌমা, একদম চুপ করো। এখান থেকে উঠে আসো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মা,
আমার রান্না তো হয়ে গেছে, আপনি দয়া করে টেবিলে এসে খাবারটা খেয়ে নিন। আপনার তো খাবার সময় চলে যাচ্ছে। মা, আপনার যদি শরীর খারাপ হয় আমার উপর আর রাগ করে থাকবেন না মা। আমি যত সম্ভব আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি। চুপ কর হতচ্ছাড়ি, আমার সাথে তুই একটাও কথা বলবি না। আর তোর কত বড় সাহস, তুই আমায় সব সময় মা বলে ডাকিস? তোর ওই কালো মুখে মা ডাকটা এত বিচ্ছিরি শোনায় যে কি আর বলবো। কোনো সময় আছে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার হাতের খাবারটা খেতেও আপনার ঘেন্না করে? আচ্ছা মা, আমি যদি আজ কালো না হয়ে খুব সুন্দরী হতাম তাহলে তো নিশ্চয় আমার হাতের খাবার খেতেন, তাই না? তুই যদি সুন্দরী হতিস তাহলে তোর হাতের খাবার কেন, তোকে তো আমি রান্না করে খাওয়াতাম, একেবারে মাথার উপরে তুলে বসে থাকতাম। কিন্তু তুই তো হচ্ছিস কুৎসিত আর কালো, তাই তোর হাতের খাবার কেন? তোর হাতের এক গ্লাস জলও পর্যন্ত আমি খেতে চাই না। মা, আমার গায়ের রং কালো, এতে কি আমার দোষ? বিধাতা যদি আমাকে কালো করে বানায় তো আমি কি করব? তবে একটা কথা কি জানেন মা, মানিয়ে নিতে পারলে কিন্তু জীবন সুন্দর হয়। কিন্তু মা, আপনি আমাকে মানিয়ে নেবেন কোথায়? আমাকে তো আপনি সহ্যই করতে পারেন না। মা, ও মা, আমি কি আপনাকে একটুও ভালোবাসি না? শোন মেয়ে, তোর ওই আধিক্যতা দেখার জন্য আমার কোনো সময় নেই, বুঝেছিস? যদি আমাকে যত্ন করতে করতেও তুই মরে যাস তবুও আমি তোকে দেখতে পারবো না। যদি ছোট বৌমার মতো সুন্দরী হতে পারিস সেদিনই আমার কাছে আসিস, বুঝেছিস? এর আগে নয়। মা, এটা আপনি কি বলছেন? বিধাতার দেওয়া দান আমি কিভাবে খণ্ডাবো আর কিভাবেই বা বদলাবো? যখন করতেই পারবি না তখন এখানে এসে বক বক না করে দূর হও আমার সামনে থেকে। হে বিধাতা, আমি আর কি করব বলে দাও তুমি। আমি যে আর কিছুই করতে পারছি না। আমি জানি আমার শেষ পরিণতি কি হতে যাচ্ছে। অবশেষে আমার সংসারটাকেও আমি গুছিয়ে রাখতে পারবো না। আমার স্বামীও তো আমার সাথে থাকে না, তার ছোট ভাই আর সে মিলে শহরে ব্যবসা করে। আমি কাকে বলবো দুঃখের কথা? ছোটকে যদি কিছু বলি, ছোট তো মায়ের সাথে ঝগড়া করে। আর আমি তো কখনোই চাই না আমার জন্য ছোট কারো কাছে ছোট হোক। আমি কি করব বিধাতা? আমাকে কোনো একটা রাস্তা দেখাও তুমি। আমি তো আর পারছি না। যদি আমাকে সুন্দরী নাই বানাতে পারবে তাহলে আমার মৃত্যু দাও। আমার জন্য মৃত্যুই সব থেকে ভালো হবে। মানুষ কি বুঝবে? মানুষের গায়ের রং নিয়ে কথা বললে তার কত কষ্ট হয়। হায়রে জীবন, জন্মের পর মা বাবা দুজনকে হারিয়ে ফেললাম। তারপর মাসির অত্যাচার অবিচার সহ্য করে বড় হয়েছি। তারপর বিয়ে হলো, স্বামী পেলাম ভালো, কিন্তু শাশুড়ি মা আমায় দেখতে পারে না। আর স্বামীও তো মাকে কোনোদিন ত্যাগ করতে পারবে না। আর আমি চাইও না কোনো সন্তান তার মায়ের থেকে আলাদা হোক। কিন্তু মায়ের জন্য কি না করেছি আমি? সব করেছি, সব। তবুও তো আমি মায়ের মন পেলামই না। হে বিধাতা, মাকে তুমি সুবুদ্ধি দাও, না হলে আমাকে খুব সুন্দরী বানিয়ে দাও, যেন মায়ের কোনো কথাই আমাকে না শুনতে হয়। আর আমি পারছি না বিধাতা, আর আমি পারছি না। ছোট, আমার কোনো কথা না শুনে আমাকে জোর করে এই জঙ্গলে কেন নিয়ে এলি বলতো? এই জঙ্গলে আমার কি কাজ আছে সেটাই তো আগে খুলে বল। কি রে ছোট, কথা বল, চুপ করে আসিস কেন? দিদিভাই, আজ তুমি যখন ঘরে বসে বসে কান্না করছিলে তোমার সব কথাই আমি শুনেছি। তখন আমি তো তোমায়
এক জাদুকরি বুড়ির কাছে নিয়ে এসেছি। বুঝেছো? তুমি এখন চুপচাপ দাঁড়াও তো আমার পাশে এসে। আমি যা করার করছি। বুড়িমা, ও বুড়িমা, ঘরে আছো নাকি? বাইরে বেরিয়ে এসো। দেখো তোমার সাথে কারা দেখা করতে এসেছে। বুড়িমা, ও বুড়িমা, ঘরে আছো নাকি? কে রে বাছা তুই? ও, শাপলার মেয়ে না? তা কেমন আছিস বাছা? তোকে কতদিন পরে দেখলাম। তা কি মনে করে এই বৃদ্ধা বুড়িমাকে দেখতে এলি বল তো? বুড়িমা, তাহলে সবটা ঘটনা আমার মুখ থেকেই শোনো। ও, তাহলে এই ব্যাপার। এর সমাধান তো আমার কাছে আছে। এর আগে তোকে অন্যরকম করে পাল্টাতে হবে আমার। রিন চটমট খটর পটর, সুন্দরী হয়ে যা তুই জটর পটর। এটা কি বুড়িমা? এটা তুমি কিভাবে করলে? আমার গায়ের রং এত ফর্সা, এত সুন্দর কিভাবে হলো? দিদি ভাই, তুমি এতটা সুন্দরী হয়ে গেছো যে এই পৃথিবীর মধ্যে তুমি এখন 1 নম্বরের সুন্দরী। তুমি তো আমার থেকে 1000 গুণে কোটি সুন্দরী হয়ে গেছো। এটা হচ্ছে তোর মনের সৌন্দর্য, যা বাহ্যিক রূপে পরিণত হয়েছে। আমার যে মন্ত্র পড়া শুনেছিস, সেই মন্ত্রের দ্বারা যার মন যত সুন্দর, সে ততটাই সুন্দরী হবে। এখন আমি যা বলবো তোদেরকে, তোরা তাই তাই করবি। এতেই তোর শাশুড়ির শিক্ষা হবে, বুঝেছিস? ও মা গো, এ আমি কাকে দেখছি? বড় বৌমা না? তুমি তো দেখছি ছোট বৌমার থেকে 1000 গুণে সুন্দরী হয়ে গেছো। তা কিভাবে এটা করলে বৌমা? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। শুধু বিশ্বাস করলে হবে? খরচাও তো করতে হবে। জানতো, আমাদের 2 বউয়ের জন্য রান্নাটা করে ফেলুন এখন। আমরা দুজন এত সুন্দরী, আমরা এখন থেকে ঘরের আর কোনো কাজই করতে পারবো না। এই ঘরের মধ্যে আপনি হচ্ছেন সবচেয়ে কুৎসিত মহিলা। আপনাকে দিয়েই আমরা ঘরের সব কাজ করাবো এখন থেকে। এই কি কথা বলছো তুমি? এই বুড়ো শরীর নিয়ে কিভাবে কাজ করব বলো তো? সেটা আমরা কি করে বলবো? আপনি বুড়ি না জোয়ান? আপনাকে দিদিভাই যেটা বলেছে সেটা চুপচাপ মেনে নিন। আমরা যদি চুলার পাশে যাই আর কোনো কাজ করি, তাহলে আমাদের শরীরে ময়লা লেগে যাবে না? আমরা দুজন এখন থেকে শুধু রূপচর্চা করব, আর আপনি ঘরের সব কাজ করবেন। এই সংসারে যা যা কাজ আছে সব আপনি একাই করবেন। যান যান, এখন এখানে সংসেজে দাঁড়িয়ে না থেকে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলুন। আমার আর ছোটর খুব খিদা পেয়েছে। বড় বৌমা, ছোট বৌমা, আমি তো আর কাজ করতে পারছি না রে মা। আমাকে তোমরা দুজন ক্ষমা করে দাও বড় বৌমা, ছোট বৌমা। আমি তোমাদের সাথে যা অন্যায় করেছি তার শাস্তি পেয়ে গেছি। বড় বৌমা কালু ছিল বলে বড় বৌমাকে কতই না অপমান করেছি। যেখানে বড় বৌমাকে ছাড়া সংসারের একটা খুঁটিনাটি কাজও হতো না। আমার তো আর রূপের দরকার নেই, আমি তো বুড়ি হয়েছি। লোকে কি বলবে সেই নিয়ে আর কোনোদিনও ভাববো না। আমি তো চাই বড় বৌমা তুমি আবার আগের মতো হয়ে যাও। আমার এই রূপের আর দরকার নেই। আর পারলে আমাকে মা হিসেবে তোমরা দুজন ক্ষমা করে দিও মা।
আমি যে বড্ড ভুল করে ফেলেছি। মা, আপনি আর দয়া করে ক্ষমা চাইবেন না। আপনাকে আমরা দুজন ক্ষমা করে দিলাম। এগুলো সবই ছিল আমাদের দুজনের পরিকল্পনা। একটা কথা মনে রাখবেন মা, রূপ দিয়ে কিচ্ছু হয় না। জীবনে বেঁচে থাকতে হলে সুন্দর মন আর সামাজিকতা থাকাটাই হচ্ছে সবচাইতে বড়। আশা করি আপনার শিক্ষা হয়ে গেছে মা। আর জীবনেও কোনো মানুষকে কালো কুৎসিত বলে অপমান করবেন না। সমাজে আরও যে সকল মানুষ আছে এবং যাদের মন মানসিকতা আপনার মতো, তাদের সকলেরই এরকম শাস্তি হওয়া উচিত। এই দেখেছিস দোলা, আমার বর আমাকে কত কিছু বানিয়ে দিয়েছে। এই যে দেখ না, এই গলার হারটা দেখতে পাচ্ছিস? এটা তো আমার বর আমাকে সকালেই দিল। দেখ, ভালো করে দেখ, আর দেখে আমাকে বল তো কেমন হয়েছে। আমাকে তো খুবই সুন্দর লাগছে, তাই না? তুই বা বলবি কি করে? তুই তো আর এসব পড়িস না, এগুলো তো তোর সাধ্যের বাইরে। হা হা হা, আমার সাধ্য নেই? এটা তোকে কে বলল? আমার স্বামী তো আমাকে কথা দিয়েছে আগামী মাসের মধ্যেই আমাকে একটা বড় গলার হার বানিয়ে দেবে। তুই তো শুধু আমাকে সবসময় কথাই শুনিয়ে যাস। আমাকে যখন আমার বর ওই গয়নার হারটা দেবে, তখন দেখিস তোর সবগুলো গয়না মিলেও আমার গয়নার ওজন থেকে অনেক কম হবে। আমার গয়নার ওজন তোর গহনাগুলোর থেকে অনেক বেশি থাকবে, বুঝেছিস? তখন কিন্তু আমার হারের উপর একদম নজর লাগাবি না। বলা তো যায় না, তোর নজরে আবার আমার গলার হারটা চুরিও তো হয়ে যেতে পারে, বুঝেছিস? বাবা, আমার কি আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? তোর ঘরে কেন আমি চোখ লাগাবো? আমার বয়েই গেছে, তোর ঘরে আমি চোখ লাগাতে যাব? এই যে নিচে যে গয়নাটা দেখতে পাচ্ছিস, সেটা তো গত সপ্তাহে আমার বর আমাকে এনে দিল। আর উপরের গলার হারটা আমাকে আজকে সকালেই দিল। আচ্ছা, গয়নার কথা না হয় বাদই দিলাম। এই যে দেখছিস আমি আজকে কি শাড়ি পরেছি? এটাও আমাকে নতুন কিনে দিয়েছে, বুঝেছিস? আসলে রে, আমি খুবই ভাগ্যবতী যে এরকম একটা বর পেয়েছি। আমি কিছু না চাইতে আমাকে অনেক কিছু এনে দেয়। এরকমটা কজনের ভাগ্যে হয় বলতো? এই যে তোর দিকেই তাকিয়ে দেখ, তোর ভাগ্যেও তো এসব জোটে না। শুধু শুধু বাজে বকিস না তো। তোকে কে বলেছে? আমি বলেছি যে আমার ভাগ্যে নেই? দেখবি, আমি তোকে আগামী সপ্তাহের মধ্যেই একটা বড় সোনার হার এনে দেখাবো। সেটা এত বড় হবে যে সেটাতে শুধু সোনা থাকবে, সোনা, অনেক অনেক সোনা। সে না হয় দেখব। তোর বর যদি সত্যিকারে তোকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই তোকে আগামী সপ্তাহের মধ্যে একটা বড় গলার হার এনে দেবে, আর সেটা তুই আমাকে দেখাতে পারবি। আর যদি আমাকে দেখাতে না পারিস, তাহলে তোকে আমি ভেজা বেড়াল বলে ডাকবো, বুঝেছিস? হা হা হা। আমি তো সবার সামনেই তোকে বলবো, সব সময় তুই বড় বড় কথা বলিস আর কাজের বেলায় কিছুই করিস না। হা হা হা। শোন, আমি হচ্ছি এক কথার মানুষ। আমি যে কথাটা বলি সেই কথাটা কিন্তু রাখি। আমি তো তোকে বলেছি আমি একটা গলার হার এনে দেখাবো, তখন তোকে দেখাবই। এখন আমার বাড়ি থেকে চলে যা তুই, আমার অনেক কাজ আছে। তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তো আমার সংসার চলবে না। আমাকেও তো ঘরের কাজ করতে হয়, তোর মতো তো এদিক সেদিক ঘুরে বেড়াই না। হা হা হা। তোর আবার জগৎ সংসার? তা জগৎ সংসার চলবে কি করে? তোর তো আমায় দেখে হিংসা হয়। তুই মুখে না বললেও আমি ঠিকই বুঝতে পারছি, হিংসেতে তো তোর গাটা একেবারে চলে যাচ্ছে। আমার এত এত গয়না, নতুন নতুন শাড়ি, এগুলো দেখে তো তোর সহ্য হয় না, তাই না রে? হা হা হা, আমি তোকে দেখে হিংসা করব? তোকে দেখে আমার সহ্য হয় না? কি যে বলিস না। এই, তোর মধ্যে এরকম কি আছে রে যে তোকে দেখে আমি হিংসা করব আর জ্বলবো? দেখিস, আগামী সপ্তাহে যখন আমার অনেক গয়না থাকবে, তখন তুই না আমাকে দেখে হিংসা করিস। হা হা হা। হিংসেতে তো সবসময় জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যাবি। তা সেই দিনটা কখন আসবে রে,
যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে পূর্ব দিকে না উঠে, হা হা হা। তোর ওই বাজে স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, কোনোদিনও পূরণ হবে না। তুই শুধু দেখবি আর জ্বলবি, বুঝেছিস? এভাবেই জ্বলতে থাক। আমি যখন তোর সামনে প্রতিদিন নতুন নতুন শাড়ি গহনা নিয়ে হাঁটবো, তখন তো তুই একেবারে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবি, হা হা হা। কি এত বড় কথা বললে আমায় তুই? ঠিক আছে, আমি তোকে সোনার হার এনে দেখিয়েই দেব। এত বড় অপমানের বদলা আমি তোর থেকে নেবই, দেখিস তুই। এই যে আমার বর মশাই, তা তোমাকে যে কালকে একটা কথা বলেছিলাম, তোমার কি মনে নেই? তোমাকে তো আমি বলেছিলাম যে আমার জন্য দেখে শুনে একটা মোটা গলার সোনার হার কিনে এনো। তা সেটা কি তোমার মনে আছে, নাকি আবারও ভুলে গিয়েছো? শোনো, গতকালকে তোমায় বলেছিলাম যে আমার 1 মাসের মধ্যেই লাগবে, কিন্তু আমার হাতে এখন 1 মাস সময় নেই, আমার এই সপ্তাহের মধ্যেই লাগবে। তুমি যত তাড়াতাড়ি পারো আমার জন্য সোনার হার এনে দাও। আরে গিন্নি, আমার দিকটাও বোঝার চেষ্টা করো। এসব তুমি কি বলছো? এটা কি কোনো পাথর নাকি যে তুমি চাইবে আর সেটা এসে যাবে? আমি তো তোমায় বলেছিলাম গতকালকে যে আগামী মাসের মধ্যেও আমি তোমাকে গহনাটা বানিয়ে দিতে পারবো কিনা সেটাও আমার জানা নেই। একদম মিথ্যা কথা বলবে না, আর কথাও ঘুরাবে না। শুধু শুধু কথা ঘুরাচ্ছ। সকালে বলো এক কথা আর বিকালে বলো আরেক কথা। তোমার কথার তো দেখছি কোনো মূল্যই নেই। শোনো, আমার বান্ধবীর কাছে আমি বড় মুখ করে বলে এসেছি যে এই সপ্তাহের মধ্যেই আমি তাকে একটা মোটা সোনার গলার হার বানিয়ে এনে দেখাবো। তুমি আমাকে এই সপ্তাহের মধ্যেই সোনার গলার হার বানিয়ে দিবে, বুঝেছো? আর কোনো কথা বলবে না। আমার বান্ধবীকে দেওয়া কথাটা তো রাখতে হবে। তুমি তোমার যে বান্ধবীর কথা বলছো তার বরের আর্থিক অবস্থা সম্পর্কে তুমি জানো? তারা তো অনেক বড় লোক, টাকা পয়সা সোনা দানা কোনো কিছুরই অভাব নেই তাদের। আর আমাদেরকে দেখো, যেখানে আমার নুন আনতে পান্তা ফুরাই, আর সেখানে তো তোমাকে সোনা দানা বানিয়ে দেওয়া বিলাসিতা। হ্যাঁ, তা তো তোমার বিলাসিতা লাগবে। আমার কোনো ইচ্ছাই তোমার কাছে শুধু বিলাসিতাই লাগে। এতদিন ধরে তো আমি ভালো বউ হয়ে রয়েছি, বিনিময়ে আমি কি পেয়েছি বলো তো? এই সংসারের জন্য শুধু খেটেই চলেছি, আর তুমি আমার ইচ্ছার কোনো মূল্যই দাও না। না, আমি আর এই সংসারের জন্য খাটবো না। এখন তুমি আমার আসল রূপ দেখবে। এখন বুঝতে পারছি যে ভালো মানুষদের কোনো দাম নেই। এতদিন ধরে যদি তোমার ভালো বউ হয়ে না দেখিয়ে তোমাকে খারাপ বউ হয়ে দেখাতাম, ধমক দিয়ে কথা বলতাম, তাহলেই হতো। তখন ঠিকই আমাকে এনে দিতে। তুমি যে কি বলো না! ওই যে ছোট একটা জমি, সেখানে অনেক কষ্ট করে ফসল ফলিয়ে সংসারটাকে চালাই, তাও খুব টান পূরণ হয়। আর সেখানে তোমায় আমি গহনা বানানোর কথা কিভাবে দিই বলো তো? তুমি তো জীবনেও আমাকে বুঝতে পারলে না গিন্নি, মরে গেলেও না। তা তোমার যখন এত সমস্যা, তা সেই জমিটা তুমি বিক্রি করে দাও না। যে করেই হোক এই সপ্তাহের মধ্যেই আমাকে গহনা এনে দিতে হবে। এটার সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে, বুঝতে পারছো তুমি? সবসময় তো শুধু নিজের কথাই ভাবো, আমার কথা তো কোনোদিনও চিন্তা করোনি। মানুষের বড়রা তাদেরকে কত কিছু উপহার দেয়, আর তুমি আমাকে সোনার গহনা তো দূরের কথা, একটা সুতোও দাওনি। আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছ সেটা তো আমার বাপের বাড়ি থেকে দেওয়া। তোমার তো ওসব দেওয়ারও মুরত নেই। শোনো গিন্নি, যেদিন তোমার বান্ধবীর বরের মতো আমারও অনেক কারি কারি টাকা হবে, সেদিন তোমায় মুখে কিছু বলতে হবে না গিন্নি। তুমি না চাইতেও আমি তোমাকে অনেক কিছুই তখন কিনে দেব। কিন্তু এখন আমার অবস্থানটা দেখো, আমিও তো একটা মানুষ। আমি তো নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো তো লাভ হচ্ছে না। গিন্নি, ও গিন্নি, আমাকে তো কাজে বেরোতে হবে, আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো, খুব খিদা পেয়েছে। কই রে গিন্নি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? যাও না, আমাকে দুটো খেতে দাও, আমার যে অনেক খিদা পেয়েছে। খাবার খেতে দাও,
খাবার খেয়ে যে আমাকে কাজে বেরোতে হবে, তাড়াতাড়ি না গেলে অনেকটা দেরি হয়ে যাবে। মাঠের কাজ বুঝতেই তো পারছো, সময় মতো কাজগুলো করতে হয়। তা তোমাকে যে খাবার দেব, খাবার তো আমি রান্নাই করিনি, কোথা থেকে খাবার দেব তোমায়? তুমি যতদিন আমাকে মোটা সোনার গহনা বানিয়ে না দিচ্ছ, ততদিন আমি খাবার রান্না করব না, বুঝেছো? তোমার যদি এতই খিদা পায়, তাহলে তুমি নিজে গিয়ে রান্না করো, নিজে গিয়ে রান্না করে খাবার খেয়ে নাও। আমি তোমার জন্য হাড় ফরমাস খাটতে আর পারবো না, বুঝেছো? পারবো না। আমার নিজেরও তো একটা স্বাধীনতা আছে। তোমার সংসারে তো আমি শুধু রান্না করতে আসিনি। যেদিন তুমি আমায় সোনার হার এনে দিতে পারবে, সেদিন থেকেই তোমার সংসারের কাজ আমি মন দিয়ে করব, তার আগে নয়। হাত পা গুটিয়েই বসে থাকবো। এখন বাকিটা তোমার হাতে। তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এনে দিলে দিতেও পারো, আর না এনে দিলে কি করার? এভাবে না খেয়েই থাকো। গিন্নি, তুমি এখনো জিদ ধরে বসে আছো? তোমার এই জিদটাই না যেন আমার জীবনটাকে কেড়ে নেয়। তুমি আমার অবস্থানটা কোনোদিনও বুঝতে পারোনি গিন্নি, কোনোদিনও না। তুমি তো শুধু তোমার জিদটা ধরেই বসে আছো। একবারও কি আমার কথা চিন্তা করেছো যে আমি এতগুলো টাকা কোথায় পাবো? 1-2 মাস হলে তো কথা ছিল, কিন্তু এক সপ্তাহর মধ্যে কিভাবে এতগুলো টাকা জোগাড় করব বলো তো? এটা কি আদৌ সম্ভব? তুমি শুধু চাষের জমিতে কেন কাজ করবে? চাষের জমির পাশাপাশি আর কোথাও গিয়ে কাজ করো। দুটো কাজ একসাথে করলে বেশ ভালোই ইনকাম হবে, আর আমার জন্য গহনা বানিয়েও দিতেও পারবে। আর এখন তো এটা তোমার দায়িত্ব হয়ে গেছে, তোমার সংসারটা তোমাকে বাঁচাতে হবে, তাই এটা তো তোমাকে নিশ্চয় করতে হবে। না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতোই চলে যাব। আমাকে আমার বান্ধবী কত অপমান করেছে, কত বড় বড় কথা বলে গেছে। সে বলেছে আমার স্বামী নাকি আমাকে কিছুই দেয় না। আমি তো তাকে দেখিয়েই ছাড়বো যে আমার বড় কোনো কিছুতে কম নয়, আমার বড় আমাকে গহনা বানিয়ে দিতে পারে। আর শোনো, আমি খাবার দাবার রান্না করিনি, বুঝেছো? বাইরে গিয়ে খেয়ে নিও। যতদিন না পর্যন্ত আমার শখ পূরণ না করছো, ততদিন এভাবেই চলবে। এখন যাও তো বাবু, যাও, কাজ খুঁজতে চলে যাও। এখানে আর সংসেজে দাঁড়িয়ে থেকো না। এমনিতেও তোমার চেহারাতে দেখলেই আমার গাটা একেবারে রাগে জ্বলে যাচ্ছে। ঠিক আছে গিন্নি, যাচ্ছি। তবে আমার পকেটে তো একটা টাকাও নেই, বাইরেও তো খেতে পারবো না। একটু জল তো দাও, খেয়ে তারপর কাজে যাই। মানুষের কথা শুনে আমাদের সংসারটাকে নষ্ট করো না গিন্নি, এটা তোমার কাছে আমার অনুরোধ। সবার সামর্থ্য তো আর এক হয় না। তোমার বান্ধবী আর তোমার মধ্যে সামর্থ্যের তো অনেক আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আর এরকমও তো নয় যে তোমাকে আমি দেব না বলেছি, তোমাকে তো আমি দেবই গিন্নি। আমাকে তো একটু সময় দিতে হবে। এতগুলো টাকার ব্যাপার, টাকাগুলো জোগাড় করতেও তো সময় লাগবে নাকি? এই শোনো, একদম ঢং করো না তো। তোমাকে আমি কোনো সময় টময় দিতে পারবো না। যা বলেছি তা করলে করো, না হলে এই সংসার আর থাকবে না। আর রইলো জল, তোমাকে তো আমি জলও দিতে পারবো না। বাইরে থেকে কোথাও খেয়ে নিও, বুঝেছো? যাও, এখন এখান থেকে যাও তুমি। গহনার টাকা জোগাড় করতে পারলে তবেই বাড়িতে এসো, তার আগে নয়। ঠিক আছে গিন্নি, তুমি যখন দিবে না বলছো, তাহলে আর কি করার, খালি পেটে আমি কাজ খুঁজতে বেরিয়ে যাই। কিন্তু তুমি একবার ভেবে দেখো, আমার সাথে আজকে তুমি যা করলে তা কি তুমি ঠিক করেছো? সময় হলে তুমি নিজেই তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গ্রামপ্রধান বাবু, ও গ্রামপ্রধান বাবু, একটা কাজের যে খুব দরকার ছিল আমার, আমাকে ফিরিয়ে দিয়েন না গ্রামপ্রধান বাবু। আপনাদের কারখানার কাজে তো কত লোক লাগে, আমাকে নিয়ে নিন না আপনাদের কারখানার কাজে। যে কোনো কাজ আমি করতে পারবো। গ্রামপ্রধান বাবু, কথা বলছেন না কেন? নিন না আমাকে কাজে। আরে স্বপন, তুমি যে কি বলো না, আমার কারখানায় তো এমনিতেই অনেক লোক হয়ে গেছে, আর তোমার তো কৃষি জমি আছে,
তুমি আমার কারখানায় কাজ করতে যাবে কেন? এর থেকে তুমি বরং নিজের জমিতেই কাজ করো। পরিশ্রমও কম হবে আর উপার্জনও বেশি হবে। এখনকার দিনে সহজে তো কাজ পাওয়া যায় না, কাজ পাওয়া যে অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আমার যে এই কাজটা খুব দরকার ছিল। আমার অবস্থাটা একটু বুঝুন। আমার নিজের জমি থাকলে কি হবে, সেখানে ফসল তো খুব অল্পই ফলে, যা দিয়ে সংসারের গানি তো আমি টানতেই পারছি না। বউয়ের শখ আহ্লাদ চাহিদা আর 2 বেলা ভালো খাবার আমি তো জোগাড় করতেই পারছি না। কিছুই বুঝতে পারছি না গ্রাম প্রধান বাবু, কিভাবে যে কি করব। আর সংসারের খরচও তো দিন দিন বেড়ে চলেছে। আমি তোমার ব্যাপারটা তো বুঝতেই পারছি। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি তোমাকে কাজে নিয়ে নিলাম। কিন্তু শোনো স্বপন, তোমাকে কিন্তু আমি বেশি বেতন দিতে পারবো না, বেতন অল্পই পাবে। কারণ আমার এত এত কর্মচারীর বেতন আমাকে তো একাই দিতে হয়। আর তুমি যখন এত করে বলছো, তাহলে তোমায় না করি কিভাবে বলো তো? আরে আরে, আরে, কি হয়ে গেল স্বপনের কি হয়ে লোকটার? গেল? এক্ষুনি এই তো তোরা ভালো ধর ছিল। ধর এই, ওকে, জল নিয়ে আয়, তাড়াতাড়ি জল কেউ নিয়ে জল আয়। নিয়ে আয়, জল নিয়ে আয়। হে ভগবান, অতি লোভের ফলে আমি যে বিধবা হয়ে গেলাম। আমার অতি পাপের শাস্তি বিধাতা আমাকে দিয়ে দিলেন। আমার জলজান্ত স্বামী সকালেই কাজে গিয়েছিল। যাবার সময় আমার কাছে জল চেয়েছিল, আমি তো তাকে জলও পর্যন্ত খেতে দিইনি। আর এখন লাশ হয়ে ঘরে ফিরল। আমার অতিরিক্ত অহংকার আর লোভের ফলে ভগবান আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিল গো। আমার এখন কি হবে গো? আমি কোথায় যাব? এখন কান্না করে আর কি হবে? এই জন্যই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট। শোনো মেয়ে, তুমি যদি এত লোভ না করতে, তাহলে তুমি আজকে সুখে সংসার করতে পারতে। ভগবান তোমাকে এবার একটু সুবুদ্ধি দিক, এটাই আমি প্রার্থনা করি। আমার অতিরিক্ত জেদের ফল আমি ভোগ করলাম। ওগো, আমাকে ছেড়ে কেন তুমি চলে গেলে গো? ওঠো না গো, ওঠো। আমার কোনো গহনার দরকার নেই, আমার যে তোমাকে লাগবে। ওঠো না গো, একবার চোখ মেলে তাকাও। আমি একটা গহনার জন্য ওনাকে কত কষ্টই দিয়েছি, না জানি কত কষ্ট করে মারা গেল। আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমার সংসারটাও শেষ হয়ে গেল।